কয়েক দশকের পুরানো শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ। আমদানি বাড়লেও বাড়েনি পরিসর, রোদ বৃষ্টিতে নষ্ট হয় পণ্য। তৃতীয় টার্মিনাল চালু হলে সংকট কমার আশা। 11 মাসে মূলধনী যন্ত্রের আমদানি কমেছে 19.6%। তথ্য বাংলাদেশ ব্যাংকের। বিনিয়োগ বান্ধব পরিবেশের ঘাটতি কারণ, অভিযোগ উদ্যোক্তাদের। রফতানিতে ইতিবাচক সারার পরও ঘুরে দাঁড়াতে পারছে না খুলনার চিংড়ি শিল্প। কমছে উৎপাদন, চাষিদের কাজে আসছে না মেহেরপুরের মৎস্য খামার ব্যবস্থাপনা কেন্দ্র। বিশ্বে ঊর্ধ্বমুখী স্বর্ণের বাজার। বছরের প্রথম 6 মাসে বেড়েছে 26%। অস্বাভাবিক চাহিদায় কারণ, আরও বাড়ার পূর্বাভাস ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের। এবং বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া। অস্থায়ী কাজের অনুমতি পাওয়া ব্যক্তিরাই পাবেন এর সুবিধা, জানালো বাংলাদেশ হাই কমিশন। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। শুরুতেই গোপালগঞ্জে কারফিউ পরিস্থিতির খবর। এনসিপির কর্মসূচিতে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের জেরে গোপালগঞ্জে চলছে কারফিউ। সবশেষ পরিস্থিতি জানাতে পৌর পার্ক এলাকায় আছেন রিপোর্টার আল আমিন তুষার। সরাসরি যাচ্ছে তার কাছে। আমি এখন ঠিক যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এখান থেকেই কিন্তু এনসিপির যে গাড়ি বহর সেটি কিন্তু যখন বের হচ্ছিল তখন ঘুরিয়ে দেওয়া হয়। এবং এখানকার পরিস্থিতি এখন যদি বলা যায় যে সেই যে ধ্বংসস্তূপ বা সে ইটপাটকেল যে নিক্ষেপ করা হয়েছিল সেইগুলো কিন্তু এখনও পড়ে আছে। যদিও এক পাশে কিছু অংশ কিন্তু পরিষ্কার করা হয়েছে যান চলাচলের জন্য, সেই জায়গাগুলো স্থানীয় উদ্যোগে পরিষ্কার করা হয়েছে এমনটাই আমরা জানতে পেরেছি। এখানে আসলে এখনও যারা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী যারা রয়েছেন তারা এখনও আসেননি। ওই পাশে দর্শক আপনাদেরকে দেখিয়েছিলাম আমি গত 10টার সময়ের যে নিউজে, তখন কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম যে ওখানটা পরিষ্কার করা হচ্ছে। ধীরে ধীরে এগুলো পরিষ্কারের কাজ হবে। তবে এখানের যেই অবস্থা ছিল, যারা আসলে হামলাকারী যারা ছিলেন সেখানে সে সময় এই সাইডটা থেকে কিন্তু তারা আসলে প্রতিরোধ গড়ে তোলেন এবং তারা তাদের জায়গা থেকে এই যে গাড়ি বহর ছিল সেটি ঘুরিয়ে দিয়েছিল। সেখানে আওয়ামী লীগের সমর্থক যারা ছিল এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যারা সমর্থক ছিল তারাই কিন্তু সেই গাড়িতে হামলা করেছিল, এমনটাই কিন্তু আমরা এখনও পর্যন্ত জানতে পেরেছি। আমরা কিছুক্ষণ আগেই গোপালগঞ্জ সদর থানা থেকে আসলাম। সেখানে যিনি ডিউটি অফিসার রয়েছেন তিনি আমাদেরকে বললেন যে তারা এখনও পর্যন্ত তাদের কন্ট্রোলে রেখেছেন, পরিস্থিতি বেশ অনেকটাই স্বাভাবিক রয়েছে। তারা আসলে এমনটাই আমাদেরকে বলছিলেন এবং সড়কের বর্তমান অবস্থা দেখলেও কিন্তু অনেকটা তেমনটাই মনে হচ্ছে, বেশ স্বাভাবিক হতে শুরু করেছে পরিবেশ ধীরে ধীরে। যেহেতু বোঝাই যাচ্ছে যে যান চলাচলও কিন্তু বেশ অনেকটা বেড়েছে। তবে এই সড়কটা বেশ অন্যতম প্রশস্ত সড়ক এবং পুরাতন এই লঞ্চ ঘাটের এই জায়গাটা কিন্তু গতকালকের সঙ্গে যদি তুলনা করা হয় তার তুলনায় বেশ অনেকটাই স্বাভাবিক রয়েছে। যদিও এখনও পর্যন্ত কিন্তু কারফিউ জারি রয়েছে এবং প্রায় 14 থেকে 15 ঘন্টা হয়ে আসছে কারফিউ চলছে। গেল রাত 8টা থেকে চলমান এই কারফিউ যদি আমরা বলি সেটা কিন্তু আরও চলতেই থাকবে এবং সন্ধ্যা 6টা পর্যন্ত। এবং তার পরবর্তীতে এই যে কারফিউ সেটা আসলে বাড়ানো হবে কিনা বা কী অবস্থা হবে সেটি কিন্তু আমরা পরবর্তীতে জানতে পারবো। যখন জানতে পারবো সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিব। তো এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে এখনকার পর্যন্ত। কারফিউ পরিস্থিতির খবর জানতে এতক্ষণ সরাসরি ছিলাম গোপালগঞ্জে। এবার অর্থ বাণিজ্যের খবর। শাহজালাল বিমানবন্দরে আমদানি কার্গো ভিলেজে দীর্ঘদিন ধরে ভোগাচ্ছে অবকাঠামোগত স্বল্পতা। এতে খোলা আকাশের নিচে বৃষ্টিতে ভিজে এয়ারপোর্টেই নষ্ট হচ্ছে আমদানি করা পণ্য। কার্গো সার্ভিসের মাধ্যমে শত শত কোটি টাকা আয় করলেও সিভিল এভিয়েশনের উদাসীনতাকে দায়ী করছেন সিএনএফরা। এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানায়, তৃতীয় টার্মিনাল অপারেশনে গেলে থাকবে না জায়গার সংকট। ক্ষতি কমাতে দ্রুত পণ্য খালাস করার আহ্বান বাংলাদেশ বিমানের। বিস্তারিত দেখুন আমার করা রিপোর্টে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। প্রতিদিন যেখানে খালাস প্রক্রিয়া চলে হাজার কোটি টাকা মূল্যের বিভিন্ন আমদানি পণ্যের, কিন্তু উড়োজাহাজ থেকে পণ্য নামানোর পরই বেহাল দশায় পড়ে এসব পণ্য। অবকাঠামো পরিসর পর্যাপ্ত না থাকায় বেশিরভাগ পণ্যই রাখতে হয় খোলা আকাশের নিচে। রোদের তাপে আর ঝড় বৃষ্টিতে ভিজে বন্দর থেকে খালাসের আগেই নষ্ট হয় একটি অংশ। এমনকি আমদানি কার্গো ভিলেজের বারান্দাতেও জমে যায় বৃষ্টির পানি। ভুক্তভোগী সিএন্ডএফ প্রতিনিধিদের অভিযোগ, পণ্য দ্রুত খালাস করতে চাইলেও দেরি হয় কাস্টমস সহ নানা জটিলতায়। সিরিয়াল পলে সারাদিন একটা টলি দুই টলি মাল দিতে পারে, সেক্ষেত্রে একটা শিপমেন্টের আজকে শেয়ার কাটলে সেগুলি কালকে মাল নিতে হয়। কিছু মালে পলিও থাকে না, ওই মাল বৃষ্টি নামতেছে, বৃষ্টিতে ভিজতেছে, বিমানের লোকজনে কোনো দায়ভার নিচ্ছে না। 3 দিনে আমাদের ফ্রি আছে, এর মধ্যে আমরা নিতে পারতেছি না। এই ফ্লাইট করতে করতে ওরা ফ্লাইট অফিসাররা মনে করেন 5 দিন 6 দিন পর্যন্ত লাগাই দেয়। 5 জন অফিসার লিস্ট দিব, আজকে ডিউটি 5 জন অফিসার, এই 5 জনের মনে করেন তারা ফ্লাইট করতেছে না সঠিকভাবে। সরকার পরিবর্তন হয় কিন্তু এখানে কোনো কাজ পরিবর্তন নেই। কয়েক দশকের পুরানো এই বিমানবন্দরের কার্গো ভিলেজ। পণ্যের আমদানি বেড়েছে কিন্তু বাড়েনি পরিসর। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে সংকট উত্তরণে অপেক্ষা করতে হবে তৃতীয় টার্মিনাল চালুর। বিদ্যমান আমদানি কার্গোতে অবকাঠামোগত দুর্বলতা থাকায় যুগোপযোগী হিসেবে তৃতীয় টার্মিনাল আমদানি কার্গো নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে নতুন আমদানি কার্গো টার্মিনাল চলমান হলে আশা করা যায় যে উদ্ভূত পরিস্থিতি আর থাকবে না। এদিকে গ্রাউন্ড হ্যান্ডলিং এর দায়িত্বে থাকা বাংলাদেশ বিমানের আহ্বান, কার্গো ভিলেজ থেকে পণ্য খালাসে জোর দিতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে। আমরা কিন্তু কার্গো ওয়্যারহাউসটাকে 24/7 করেছি। যারা আমদানিকারক আমরা তাদের কাছে সহযোগিতা চাই, তারা যেন ডিলে না করেন, তারা যেন মালটা এয়ারপোর্টে ফেলে না রাখেন, এয়ারপোর্টে তারা যেন গোডাউন না বানান। আপনাদের নোটিফিকেশন পেয়ে যাচ্ছেন, আপনার এয়ারোবিল কখন ঢাকা পৌঁছাচ্ছে, আপনাদের লোক সঙ্গে সঙ্গে এসে যদি মালটা তাদের গাড়িতে ডেলিভারি নিয়ে যায়, আমাদের এখানে কিন্তু পণ্য জট তৈরি হবে না এবং মালগুলো সুরক্ষিত থাকবে। তৃতীয় টার্মিনাল সংযুক্ত নতুন কার্গো ভিলেজে সেবা চালু হতে সময় লাগতে পারে কমপক্ষে 1 বছর। সে পর্যন্ত এই স্বল্প পরিসরেই গাদাগাদি করে সেবা নিতে হবে আমদানি পণ্য সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেশের আকাশপথে কার্গো সার্ভিসের বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এভিয়েশন বিষয়ক পত্রিকা বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম। জনাব, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতে একটু জানতে চাই, সেটা দীর্ঘদিনের এই যে পুরনো যে টার্মিনাল, সেটা দিয়ে সেবা চলছে। তৃতীয় টার্মিনালের এখন উদ্বোধনের কোনো নকশা আমরা পাচ্ছি না। সেক্ষেত্রে এই ব্যবস্থাপনার আশু সমাধান কি মনে করেন, কি হওয়া দরকার? না, ধন্যবাদ। আসলে এই ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর যেটা আমরা এখন ব্যবহার করি, এটা কিন্তু পরিকল্পনা করা হয়েছিল 1964-65 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের একটা প্রাদেশিক রাজধানীর হিসাবে, বিমানবন্দর হিসাবে। তখন তো আমাদের ওই ধরনের এয়ার মুভমেন্ট ছিল না, বা তখন সেই পরিকল্পনাও ছিল না। তারপরেও কিন্তু সে সময় 2টো রানওয়ের প্রভিশন রেখে এই বিমানবন্দরটাকে করা হয়েছিল। কিন্তু পরবর্তী পর্যায়ে বাংলাদেশ লিবারেশনের পরে একটা রানওয়ের জায়গা আমরা আর পাইনি। তার পরবর্তী পর্যায়ে একটা রানওয়ে দিয়ে এই বিমানবন্দর চালু হয়েছে এবং পর্যায়ক্রমে চাহিদা বেড়েছে, সাথে সাথে স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট হিসাবে এর সুযোগ সুবিধা বেড়েছে। কিন্তু কোনো কনসার্টেড এফার্ট হিসাবে একটা আন্তর্জাতিক বিমানবন্দর বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে যে ধরনের আমাদের অপারেশন আমরা দেখছি বা আমরা ভবিষ্যতের জন্য আমরা যেটা পরিকল্পনা করছি, সেটা যদি হয়, তার যে ধরনের বিমানবন্দর দরকার, সেটা কিন্তু ঢাকার আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেটা দিতে পারবে না আর কি। আর 2 নম্বর হলো যে কার্গোর কথা যেটা বললেন, সত্যি কথা বলতে কি, যদিও আমরা এখানে বলি কার্গো ভিলেজ, কিন্তু সত্যিকার অর্থে কার্গো ভিলেজ বলে কোনো জিনিস আমাদের এখানে নাই। এইটা এখন যেটা কার্গো ভিলেজের যে স্তরটা দেখি আমরা, এটা বিমানের জন্য করা হয়েছিল কার্গো স্টোরেজ ফ্যাসিলিটি হিসাবে। আচ্ছা, তো এইটা কিন্তু কার্গো ভিলেজ না। একটা কার্গো ভিলেজের কিন্তু অনেক ফিচার্স থাকে, সেই ফিচার্সের কিছুই এখানে নাই। কিন্তু হ্যাঁ, অটোমেটিক ট্র্যাকিং সিস্টেম, কুল টাইম চেনার, ওখানে যেসব আমাদের পেরিশেবল প্রোডাক্ট এক্সপোর্ট হয়, আমাদের এখান থেকে ফার্মাসিউটিক্যাল যায়, পেরিশেবল যায়, সেইগুলো কুল সিস্টেম দরকার আছে, সেটার কোনো ব্যবস্থা নাই, থাকলেও খুব অত্যন্ত স্বল্প পরিসর। তো এখানে এক্সপোর্ট কার্গো, ইম্পোর্ট কার্গো রাখার সেরকম সমন্বিত কোনো ব্যবস্থাপনা নাই, পর্যাপ্ত স্টোরেজ নাই। সো কাজেই এইটাকে কার্গো ভিলেজ বলা যাবে না, এটা আসলে না। এটা ক্যারেক্টারিস্টিক যেটা আছে সেটা এটা টোটালি ডিফারেন্ট আর কি। বাংলাদেশ বিমান যেটা বলছে যে অনেক ব্যবসায়ী এখানে তাদের ওয়্যারহাউস যেটি আছে প্রতিষ্ঠানে, সেখানে তারা গোডাউন সেটা ইউজ না করার জন্য কিংবা ভরে যাওয়ার কারণে এখানে স্টোরেজ হিসেবে ইউজ করে। আবার তারা যে টিন শেড দিয়েছে, সেখানেও তো সব মালামাল কিংবা যেগুলো আমদানি হয়
সেটাও তো পরিপূর্ণভাবে রাখা যায় না। এক্স্যাক্টলি, এটা কি মানে সমাধান? না এইটা তো এক্সপোর্টার যারা আছে তারা তো ই করবে, তারা যদি ওখানে স্টোরেজ ফ্যাসিলিটি ইউজ করে তার জন্য পয়সা দিবে, তারা তো ফ্রিতে রাখবে না সেখানে। আর তাদেরকে সেইভাবে নিয়ম করে দিলে হলো ঠিক আছে, এক্সপোর্ট কার্গো যে 2 দিন আগে বা 3 দিন আগে বা 1 দিন আগে তুমি ওখানে আনতে পারবে, সেটা একটা নিয়মের মধ্যে আনতে হবে। সেটা যদি নিয়ম না থাকে, নিয়ম নীতি না থাকে, যে যেরকম পারছে করছে, ফ্রি স্টাইল হয়, স্বাভাবিকভাবে তো সুযোগ নিতে চাইবে আর কি। যদি একটা নিয়ম থাকে যে না আমি এই এত ঘন্টা আগে বা এই করার আগে, তারপরেও দেখা যায় অনেক সময় হয়তো কার্গো নিয়ে আসার পরে হয়তো স্পেস পেলো না, জাহাজে স্পেস পেলো না, সেটা থেকে যায়, অফলোড হয় তো বা অন্য কোনো, তারপরে ওখানে লোডিং আনলোডিংয়ের জন্য সমস্যা অনেক সময় থাকে। এইগুলো কার্গো বিল্ড আপ এরিয়া ওখানে নাই, এমন বেশি নাই, যার জন্য বিল্ড আপ এরিয়াতে যেও কার্গো অনেক সময় হয়ে যায়, দেরি হয়ে যায়, যার জন্য তারা উঠাতে পারে না। সেই ক্ষেত্রেও কিছু কিন্তু থাকে যায় আর কি, মানে লেফট ওভার থাকে। সো কাজে এইগুলোকে একটা সমন্বিত কর্ম পরিকল্পনার মধ্যে আনলে কিন্তু এই সমস্যাগুলোকে ডেফিনেটলি অ্যাড্রেস করা সম্ভব। আর একটা বিষয় যেটা বলছে যে সেটা হচ্ছে যে বাংলাদেশ বিমান যে অভিযোগটা আছে এবং সাথে যারা সিএনএফ এজেন্ট, তারাও বলছে যে 3 দিনের মধ্যে যদি প্রতিটা তাদের প্রোডাক্ট বের করে নিয়ে যাওয়ার একটা সুযোগ থাকে, 3 দিন পরে জরিমানা। কিন্তু এইটা অনেক সময় বাংলাদেশ বিমানের সিরিয়ালের একটা বিষয় থাকে, পণ্য খালাসের ক্ষেত্রে আবার কাস্টমসের বিষয় থাকে। অবশ্যই এই বিষয়গুলো আসলে জটিলতা কতটা নিরসন করা যায়? সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট অনেকগুলো স্টেক হোল্ডার এখানে জড়িত। আসলে যারা মাল ইম্পোর্ট করে বা এক্সপোর্ট করে তারা তো স্বাভাবিকভাবেই চাইবে যত তাড়াতাড়ি দ্রুততার সাথে তাদের মালগুলো খালাস করে নেওয়া বা এক্সপোর্ট করে দেওয়া। আর তারা কেউই কিন্তু মালটাকে ডাম্প করে রাখার জন্য এখানে আনে না। তো আমার যদি সেই ব্যবস্থাপনা ঠিক থাকে, আমি যদি বিমানের কাছ থেকে ছাড়পত্র পেয়ে যাই, কাস্টমসের ছাড়পত্র পেয়ে যাই, আমি কেন আমার মালকে আমি ওখানে ধরে রাখতে চেষ্টা করব? কেউ তো ওখানে মাল রেখে দেওয়ার জন্য করে না। সো কাজে এইটাকে স্মুথ করতে হবে, এটাকে স্ট্রেনথেন করতে হবে, এটাকে কাস্টমস যেইটা আছে প্রসিজিওর আছে সেটাকে আরও সিম্পলিফাই করতে হবে। ইমার্জেন্সি প্রোডাক্ট এক্স্যাক্টলি। তো সেই জায়গাগুলোতে আমরা আমাদের নিজেদের এগুলোকে আমরা স্ট্রিমলাইন করছি না, আমরা সবসময় এগুলোকে ইম্পোর্টার বা এক্সপোর্টারদের উপরে দোষারোপ করছি। বা এইটা তো ঠিক নয়, বিকজ ইম্পোর্টার্স, এক্সপোর্টার্স বা শিপার্স, ফ্রেট ফরওয়ার্ডার্স, এরা কিন্তু দেশের অর্থনীতিতে একটা বড় ধরনের ভূমিকা রাখছে। এরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বা সিভিল এভিয়েশনের কাস্টমার। হ্যাঁ, তো তার কাস্টমারকে তো কাস্টমারের দিতে হবে। তারা তো যে সার্ভিসটা নিচ্ছে তাদের কাছ থেকে সার্ভিসের জন্য তারা পয়সা দিচ্ছে, বিনা পয়সা তো তারা সার্ভিস নিচ্ছে না। হ্যাঁ, সো কাজে ওখানে আরও দেরি হয়, বিকজ আমাদের এখানে যে এক্সপ্লোসিভ ডিটেকটিভ যে সার্ভিসগুলো আছে সেগুলো অপ্রতুল আছে। সেগুলো আমাদের ইডিএস বা আমাদের কোনো ইডিএস বেশিরভাগ সময় খারাপ থাকে। হ্যাঁ, ওই স্যাম্পলিং করে হয়তো 100টার মধ্যে একটা করা হয়, স্ক্যানিং করা হয়, এটা তো ঠিক না আর কি। বাংলাদেশ বিমানের জনবলেরও ঘাটতি আছে পর্যাপ্ত, সেটাও অনেকভাবে ফ্রেট ফরওয়ার্ড যারা আছেন তারা অভিযোগ করেন। সেক্ষেত্রে আসলে সেবা যেহেতু আমি চার্জ নিচ্ছি বা জনবলের ঘাটতি, সব মিলে এই বিষয়টা কিভাবে দেখছেন? এটা তো আসলে আমি যেটা সেবা দেওয়ার কথা, আমার যেটা আমি কাঙ্ক্ষিত যেটা সেবা সেটা আমাকে দিতে হবে, এবং তার জন্য আমি কিন্তু মানে পেমেন্টের কোনো ঘাটতি হচ্ছে না, কিন্তু সবাইকে দিতে হচ্ছে। আমি একটা বক্স এই করি, স্ক্যানিং করি আর 10টা করি, যারা এক্সপোর্টার তাদেরকে কিন্তু 10টার জন্যই পয়সা দিতে হচ্ছে স্ক্যানিংয়ের জন্য, কিন্তু সেই সার্ভিসটা তারা পাচ্ছে না। তারপর এটা কিন্তু সবসময় একটা অভিযোগ যে পরিমাণ লোকবল দরকার গ্রাউন্ড হ্যান্ডলারের ক্ষেত্রে, সেই পরিমাণ তাদেরকে লোকবল দিচ্ছে না। ইকুইপমেন্টের দারুণ অভাব আছে, এটা সাংঘাতিকভাবে অভাব আছে। একটা এক্সপোর্ট কার্গো সেন্টারের জন্য বা ইম্পোর্ট কার্গো ভিলেজের জন্য যে ধরনের ইকুইপমেন্ট লাগে তার খুবই অপ্রতুল, যার জন্য হয়তো ইকুইপমেন্টের অভাবই কিন্তু কার্গো মুভমেন্ট অনেক সময় দেরি হচ্ছে, বিভিন্ন জায়গায় ডিলে হচ্ছে আর কি। লাস্টলি একটু জানতে চাই, সেটা হচ্ছে আমাদের পরিসর বাড়ছে, নতুন টার্মিনাল সংযুক্ত যে কার্গো ভিলেজ হবে সেটি প্রায় এখন 74,000 কি 75,000 টন যদি আমরা আমদানি কার্গো সার্ভিস দিতে পারি, সেটি সক্ষমতা প্রায় 2 লাখের বেশিতে চলে যাবে। তো এই যে সীমাবদ্ধতা সংকট পেরিয়ে আমাদের পরিসর বাড়ছে, এটি কিভাবে আসলে সার্ভিস দিতে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? না, পরিসর বাড়ছে, এটা অত্যন্ত আনন্দদায়ক খবর একটা। আমরা আশা করি যে এই পরিসর বাড়লে আমাদের কিছুটা হয়তো উপকার হবে। বাট পরিসর যেমন বাড়ছে, সাথে সাথে কিন্তু আমাদের এক্সপোর্টও বাড়ছে, কিন্তু ইম্পোর্টও বাড়ছে। কাজেই কতদিন এই যে আমাদের বর্ধিত পরিসর আমাদের করতে পারবে, চাহিদা পূরণ করতে পারবে, সেটা একটা বড় প্রশ্ন। আর শুধু পরিসর বাড়লে তো হবে না, লোকবল বাড়াতে হবে, ইকুইপমেন্ট বাড়াতে হবে, সিস্টেমটাকে
স্ট্রেনদেন করতে হবে, স্মুথ করতে হবে, এবং স্টেট অফ দ্য আর্ট যেটা আমাদের বলি ফ্যাসিলিটিস অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশের আমরা কার্গো ভিলেজগুলোতে গিয়ে দেখেছি আমরা, সেই জিনিসগুলো যদি অ্যাডাপ্ট না করি, শুধুমাত্র আমি পরিসর বাড়ালাম কিন্তু আমার সেখানে কোনো রকম সুযোগ সুবিধা বাড়ালাম না বা সার্ভিস স্ট্যান্ডার্ড বাড়ালাম না, তাহলে তো এটার কোনো আমি ভালো ফল পাবো বলে মনে হয় না। আবার অত্যাধুনিক যে সার্ভিস সিস্টেম হচ্ছে সেখানে তো লোকবলের ট্রেনিং এর একটা বিষয় আছে। অবশ্যই অবশ্যই লোকবল ট্রেনিং তো ইজ এ মাস্ট। হ্যাঁ, প্রতি মুহূর্তেই কিন্তু এখন বিশেষ করে সারা বিশ্বে যা নিরাপত্তার একটা যে শঙ্কা রয়েছে, সেই নিরাপত্তা বিধান করা বিশেষ করে কার্গোর মাধ্যমে কিন্তু নিরাপত্তা অনেক সময় বিঘ্নিত হয়ে থাকে। সো কার্গো আমরা জানি যে এক সময় আমাদেরকে ইংল্যান্ডে আমাদের কার্গো এক্সপোর্ট বন্ধ করে দিয়েছিল, অস্ট্রেলিয়াতে বন্ধ করে দিয়েছিল, তারপরে অনেক এই করে কিন্তু আমরা সেটা আবার রেস্টোর করা হয়েছে। কিন্তু আমরা চাই না যে আবার সেই কারণে আমাদের কার্গোর রপ্তানি বন্ধ হয়ে যায়। তো কাজে আমাদেরকে এই ব্যাপারে অত্যন্ত সচেতন থাকতে হবে। অনেক অনেক ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলোচনা করছিলাম কার্গো সার্ভিস নিয়ে। আমাদের সাথে আলোচনায় এসে যুক্ত হয়েছিলেন বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম। যাচ্ছি পরের সংবাদে। গেল মে পর্যন্ত 11 মাসে দেশে মূলধনী যন্ত্রের আমদানি কমেছে 19.6%। 33.2% কমেছে জ্বালানি তৈরির উপাদান অপরিশোধিত পেট্রোলিয়ামের আমদানি। বাংলাদেশ ব্যাংকের ব্যালেন্স অব পেমেন্টের হালনাগাদ পরিসংখ্যানে মিলছে এ তথ্য। ব্যবসায়ী নেতারা বলছেন, দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশের যে ঘাটতি রয়েছে এটি তারই প্রতিচ্ছবি। MS আরেফিনের রিপোর্ট। কৃষি থেকে সরে শিল্পমুখী হচ্ছে দেশের অর্থনীতি। অর্থনীতিকে গতিশীল করতে যেখানে দরকার মূলধনী যন্ত্রের আমদানি বাড়ানো, সেখানে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে বছর ব্যবধানে শিল্প স্থাপনে বা সম্প্রসারণে দরকারি বিভিন্ন যন্ত্রপাতির আমদানি কমেছে 19.6%। বাংলাদেশ ব্যাংকের ব্যালেন্স অব পেমেন্টের হালনাগাদ পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গেল জুলাই থেকে মে পর্যন্ত 11 মাসে দেশে আমদানি হয়েছে 262 কোটি 24 লাখ ডলারের মূলধনী যন্ত্রপাতি। অথচ 325 কোটি 95 লাখ ডলারের এসব যন্ত্রপাতি আমদানি হয়েছিল আগের অর্থ বছরের একই সময়ে। এটা আমাদের অর্থনীতির জন্য খুব নেতিবাচক। আমাদের অবশ্যই বিনিয়োগ হতে হবে ইন্ডাস্ট্রিতে, এবং সেখানে মূলধনী যন্ত্রপাতি আমদানি হওয়ার অর্থই হলো যে দেশের নতুন শিল্প কলকারখানা স্থাপন হচ্ছে। তথ্য বলছে বছর ব্যবধানে গেল মে পর্যন্ত 11 মাসে অপরিশোধিত পেট্রোলিয়ামের আমদানি কমেছে 33.2%, আর 7.7% কমেছে সিমেন্ট তৈরির উপাদান ক্লিংকারের আমদানি। ব্যবসায়ী নেতারা বলছেন, দেশের বিনিয়োগ বান্ধব পরিবেশের অভাবেই শিল্প সম্প্রসারণে আগ্রহী হচ্ছেন না উদ্যোক্তারা। মুদ্রানীতি এবং আমাদের যে রাজস্ব নীতি, দুই জায়গাতেই কিন্তু আমরা গত 1 বছর ধরেই আমরা একটা স্ট্র্যাটেজিতে আছি যে আমরা একটা কন্ট্রাকশনারি পলিসিতে যাব। তার মানে হচ্ছে যে যেটার ডাইরেক্ট ফলশ্রুতি হচ্ছে যে ইনভেস্টমেন্ট কমিয়ে দিব। এই স্ট্র্যাটেজিগুলো কিংবা আমাদের এই ডিরেকশনগুলো আসলে ঠিক হচ্ছে, এবং এটার সাথে আসলে একটা রাজনৈতিক অনিশ্চয়তা যদি বলি আমি, এই রাজনৈতিক অনিশ্চয়তা আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এইটা। পরিস্থিতির উন্নয়নে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি বহুমুখী নন ট্যারিফ বাধা দূর করার পরামর্শ উদ্যোক্তাদের। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। এবার বন্দর বাণিজ্যের খবর। গেল অর্থ বছরে দেশ বিদেশে 830টি বাণিজ্যিক জাহাজ ভিড়েছে মংলা বন্দরে। এ সময় কার্গো হ্যান্ডলিং হয়েছে 104 কোটি 12 লাখ মেট্রিক টন, আর রিকন্ডিশন গাড়ি আমদানি হয়েছে 11,579টি। মংলা বন্দরে আমদানি রফতানি বাণিজ্য আর রাজস্ব আদায় পরিস্থিতি খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ হাসান। শত প্রতিকূলতার মধ্যে পণ্য আমদানি রপ্তানি, জাহাজ আগমন এবং কার্গো হোল্ডিং এর সফলতা অর্জন করেছে মংলা সমুদ্র বন্দর। তবে সমুদ্র বন্দরে কিন্তু ইতিপূর্বে যতগুলো জাহাজ এসেছে এবং বাংলাদেশের যতগুলো বড় বড় মেগা প্রকল্প রয়েছে, সব মেগা প্রকল্পের পণ্যগুলো কিন্তু এই মংলা বন্দর দিয়েই খালাস হয়েছে, এবং এখানে সড়ক পথে অর্থাৎ পদ্মা সেতু হওয়ার কারণে কিন্তু সড়ক পথে পণ্যগুলো নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে যেতে সুবিধা হয়। কিন্তু ব্যবসায়ীরা এখন মংলা বন্দর ব্যবহার করতে শুরু করেছে। আপনাদেরকে একটি তথ্য বন্দর থেকে দেয়া যে একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, যে গত 24-25 অর্থ বছরে মংলা বন্দরে 830টি জাহাজ নোঙ্গর করে তার পণ্য খালাস করেছে। এছাড়াও 104 কোটি 22 লাখ মেট্রিক টন কার্গো হোল্ডিং হয়েছে। তবে সেটি গত বছরের চেয়ে কিন্তু 17% বৃদ্ধি পেয়েছে। এছাড়া 21,456 টিউজ কন্টেইনার মংলা বন্দর দিয়ে খালাস হয়েছে।
গাড়ি আমদানি হয়েছে 11,597টি, যা থেকে মোংলা বন্দরে গত 24-25 অর্থ বছরে রাজস্ব আয় হয়েছে 343 কোটি 93 লক্ষ টাকা। তবে এ থেকে সকল কিছু যাওয়ার পরেও কিন্তু নির্মূলভাবে করেছে 62 কোটি 10 লাখ টাকা। বন্দর কর্তৃপক্ষ আরো যে বিষয়টি জানিয়েছে যে মোংলা বন্দরে 4টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। সেই প্রকল্পের মধ্যে কিন্তু যে বিভিন্ন বড় বড় মেগা প্রকল্প রয়েছে, এছাড়া যে চীন সরকারের সহায়তা 538 কোটি টাকার যে একটি বড় মেগা প্রকল্প বন্দর কর্তৃপক্ষ গ্রহণ করেছে, সেইগুলো যদি শেষ করা হয় তাহলে মোংলা বন্দরে প্রায় 1000-এর বেশি জাহাজ এখানে পণ্য খালাস করার ব্যবস্থা করবে। এছাড়াও মোংলা বন্দর কর্তৃপক্ষের কিন্তু 600 কোটি টাকা রাজস্ব আয়ের কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে মোংলা বন্দরে, এবং কর্তৃপক্ষ সেভাবে চেষ্টা করে যাচ্ছে। মোংলা বন্দর চেয়ারম্যান এডমিরাল শাহিন রহমানের প্রচেষ্টা কিন্তু মোংলা বন্দর কিন্তু এগিয়ে চলছে। তবে এই ছিল আমার কাছে মোংলা বন্দরের রাজস্ব আয় এবং কার্গো হ্যান্ডলিং পণ্য জাহাজের বৃদ্ধির সর্বশেষ খবর। এখন সরাসরি ছিলাম মোংলা বন্দরে। সপ্তাহের শেষ কার্য দিবসে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে ঢাকার পুঁজিবাজারে। বিস্তারিত জানাতে চলে যাচ্ছে ডিএসসির ওয়েবসাইটে। দর্শক, গতকাল আমরা দেখেছিলাম যে ঊর্ধ্বমুখী প্রবণতায় কিন্তু লেনদেন চলেছে এবং আজকেও সেই ধারাবাহিকতায় সূচকের উত্থানের মধ্য দিয়ে কিন্তু চলছে লেনদেন। 26 পয়েন্ট বেড়ে 5143 পয়েন্টে অবস্থান করছে ডিএসসির প্রধান সূচক। 6 পয়েন্ট বেড়ে 1118 পয়েন্টে অবস্থান করছে ডিএসসির সরিয়া সূচক, এবং ডিএসসির বিশেষায়িত সূচক 13 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 1934 পয়েন্টে। এছাড়া 2 শতাধিক প্রতিষ্ঠানের কিন্তু শেয়ারের দাম বেড়েছে। 201টি প্রতিষ্ঠান, 122টি অপরিবর্তিত এবং নিম্নমুখী অবস্থানে এবং 69টি অপরিবর্তিত অবস্থায় রয়েছে। সব মিলে এখন পর্যন্ত শেয়ার হাত বদল হয়েছে আমরা দেখছি যে 80,189টি, যার বাজার মূল্য 281 কোটি টাকা প্রায়। এছাড়া যদি আমরা টপ 20 অর্থাৎ শীর্ষ 20টি প্রতিষ্ঠানের মধ্যে দেখতে চাই, শুরুতেই আমরা দেখছি যে ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠানটি 62 টাকা 50 পয়সা তাদের প্রতিটি শেয়ার হাত বদল চলছে। সর্বোচ্চ মূল্য ছিল 62 টাকা 80 পয়সা। এছাড়া সিপাল রিসোর্ট 2 নম্বর অবস্থান রয়েছে শীর্ষ 20-এ। প্রতিষ্ঠানটি তাদের শেয়ার বিক্রি করছে 55 টাকা 20 পয়সা, সর্বোচ্চ মূল্য ছিল যার হচ্ছে 56 টাকা 20 পয়সা, অর্থাৎ কমে কিন্তু বর্তমান অবস্থান করছে 55 টাকা 20 পয়সায়। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে বেস্ট হোল্ডিং, প্রতিষ্ঠানটি 17 টাকায় বিক্রি করছে প্রতিটি শেয়ার। সর্বোচ্চ মূল্য আমরা দেখছি 17 টাকা 40 পয়সা ছিল, সর্বনিম্ন ছিল 16 টাকা 20 পয়সা। সেক্ষেত্রে প্রায় 80 পয়সা কিন্তু বেড়েছে প্রতিষ্ঠানের শেয়ারের দর। 4 নম্বর অবস্থানে রয়েছে গ্রামীণ ফোন, 5 নম্বরে উত্তরা ব্যাংক, 6 নম্বরে দেখছি আমরা বাংলাদেশ শিপিং কর্পোরেশন, 7 নম্বরে দেখছি লাভলি ল আইসক্রিম, এবং 8 নম্বরে অবস্থানে রয়েছে বাংলাদেশ আমেরিকান টোবাকো। প্রতিষ্ঠানটির শেয়ারের দর বিক্রি হচ্ছে 283 টাকা 40 পয়সা। তো সব মিলে বলা চলে যে একটা আস্থার জায়গার মধ্য দিয়ে এই সপ্তাহ কিন্তু শেষ করছে ডিএসসি। তো আমার কাছে এই ছিল ডিএসসি সবশেষ। চিংড়ি উৎপাদনে ঘুরে দাঁড়াতে পারছে না খুলনা অঞ্চল। গেল অর্থ বছরে আগের বছরের তুলনায় কমেছে গলদা ও বাগদার উৎপাদন, যদিও রফতানিতে মিলেছে ইতিবাচক খবর। বিশেষজ্ঞরা বলছেন উৎপাদন ঘাটতি না কাটলে এই প্রবণতা স্থায়ী হবে না। আব্দুল হালিমের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। টানা বৃষ্টির মাঝেও চিংড়ি ঘেরে পরিচর্যায় ব্যস্ত চাষিরা। তবে বছর শেষে হাসি থাকছে না চাষিদের মুখে। খুলনা অঞ্চলে ক্রমেই কমছে বাগদা ও গলদার উৎপাদন, কমছে চাষি ও ঘেরের সংখ্যাও। মৎস্য অধিদপ্তর জানায় সবশেষ অর্থ বছরে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় 2,13,790 হেক্টর ঘেরে চিংড়ি উৎপাদন হয়েছে 1,11,610 মেট্রিক টন, যা আগের বছরের চেয়ে প্রায় 3,000 মেট্রিক টন কম। একই সময়ে সংখ্যায় ঘের কমেছে 12,000-এর বেশি, আয়তনে যা 1,000 হেক্টরের বেশি। শুধু চলতি অর্থ বছর নয়, গত 5 বছর ধরেই চিংড়ি উৎপাদনের গ্রাফটা এমন নিম্নমুখী। চাষিদের অভিযোগ, ভাইরাস মুক্ত পোনা না পাওয়া, খরা ও অতিবৃষ্টির ক্ষতি, লবণ পানির সংকট, প্রশিক্ষণের অভাব ও ব্যাংক সহায়তার ঘাটতি সহ নানা কারণে উৎপাদন কমছে। 100 পোনায় দেখা যাচ্ছে 50টা মাছও ফোটে না, প্রতি বছর লসের পর লস। আমাকে আর করার ইচ্ছে নেই, আর সরকারি কোনো সহযোগিতা নেই, গাংখালও নেই, জল নেই, কিচ্ছু নেই। উৎপাদন কমলেও রফতানি কিছুটা বেড়েছে এ খাতে। গেল অর্থ বছরে চিংড়ি রফতানি হয়েছে 19,512 মেট্রিক টন, যা আগের বছরের তুলনায় প্রায় 4,000 মেট্রিক টন বেশি। সরকারি উদ্যোগ না হলে দীর্ঘমেয়াদে এটি ধরে রাখা কঠিন বলছেন সংশ্লিষ্টরা। ট্রেন্ডিংয়ের প্রয়োজন আছে, কারিগরি সহায়তার প্রয়োজন আছে। এগুলো কিন্তু আমরা আজকে
যেভাবে পাওয়ার কথা মৎস্য বিভাগ সেভাবে কৃষকদের সেভাবে সহযোগিতা এগিয়ে আসতেছে না। মৎস্য অধিদপ্তর বলছে উৎপাদন ও রফতানি বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ভাইরাস মুক্ত পোনা পাওয়ার জন্য আমরা তাদেরকে সহায়তা করে থাকি। চাষিদের ঋণ প্রদানের ক্ষেত্রে আমরা ব্যাংকের সাথে আমরা তাদের লিঙ্কেজ করিয়ে দিই। উচ্চ ফলনশীল সেই ভ্যারাইটিগুলো যেমন চাষে নিয়ে আসতে হবে, তেমনিভাবে আমাদের নতুন নতুন রপ্তানির বাজারও প্রয়োজন। সবশেষ অর্থ বছরে এ অঞ্চল থেকে চিংড়ি রফতানিতে আয় হয়েছে ২,৪৯৯ কোটি টাকা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। মৎস্য খামার ব্যবস্থাপনা কেন্দ্র থাকলেও কাজে আসছে না মাছ উৎপাদনে। শুধু সরকারি অবমুক্তকরণ প্রকল্পের জন্য পোনা সরবরাহ করা হয় বলে অভিযোগ চাষিদের। তবে পানি মাটি ও বরাদ্দের কারণে রেণু ও পোনা উৎপাদন সম্ভব হচ্ছে না বলে দাবি কর্তৃপক্ষের। বিনিয়ামিনের তথ্য ও ছবিতে রিপোর্ট। মেহেরপুর মৎস্যবীজ উৎপাদন খামার এটি। জেলার চাহিদা অনুযায়ী মাছের রেণু ও পোনা উৎপাদন করে মাছ চাষিদের মাঝে সরবরাহ করার কথা থাকলেও হচ্ছে না সে কার্যক্রম। অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে রেণু উৎপাদন কেন্দ্রটি। পোনা উৎপাদনের জন্য পুকুরগুলো পড়ে রয়েছে অযত্নে। নামমাত্র পরিমাণে পোনা উৎপাদন করা হলেও তার বেশিরভাগ ব্যবহার করা হয় সরকারি অবমুক্তকরণ কর্মসূচিগুলোতে। অথচ মাছের রেণু ও পোনার চাহিদা পূরণ করতে হয় অন্য জেলা থেকে আমদানি করে। মাছের রেণুটা আমাদের নিয়ে আসতে হয় যশোর, ঝিনাইদহ কিংবা কেউ কুষ্টিয়া থেকে। বাইরে থেকে যদি মাছ নিয়ে আসি ওরা সঠিক মাছ দেয় না। তবে বালুমাটি, আয়রনযুক্ত পানি, বরাদ্দের অপ্রতুলতা আর জনবল সংকটের কারণে রেণু ও পোনা উৎপাদন সম্ভব হচ্ছে না জানায় মৎস্যবীজ উৎপাদন খামার কর্তৃপক্ষ। ডিপ বসানো যায় অথবা ফিল্টার বসানো যায়, এগুলোর আমরা চাহিদা দিয়েছি। হয়তোবা এই অর্থ বছরে চলে আসবে। আমাদের এখানে একটা আইওটি বেসড পুকুরও হওয়ার কথা আছে। যদি হয় তাহলে আমাদের উৎপাদন আর একটু বাড়বে। জেলায় হ্যাচারি তৈরির জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস মৎস্য কর্মকর্তার। হ্যাচারি স্থাপন করার যে বিভিন্ন কারিগরি সহায়তা এবং যে বিভিন্ন সহযোগিতাগুলো রয়েছে সেগুলো আমরা আরও খতিয়ে দেখবো যে অ্যাকচুয়ালি ফিল্ড পর্যায়ের সমস্যাগুলো কি কি। জেলায় ৪,৪৯৫ হেক্টর জলায়তনে মাছ চাষ করেন ৬,৯০৯ জন। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। নতুন অর্থ বছরে জাতীয় বাজেটের বিশ্লেষণ ও আলোচনার উদ্দেশ্যে ব্র্যাক ইউনিভার্সিটি বিজনেস অ্যান্ড ইকোনমিক্স ফোরাম আয়োজন করেছে পোস্ট বাজেট ডায়ালগ ২০২৫-২৬। মঙ্গলবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়। এ সময় অর্থনীতিবিদ, কর্পোরেট নেতা এবং নীতি বিশেষজ্ঞরা অংশ নেয়। ছাত্রদের উপস্থিতিতে বাজেট বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে কী ইঙ্গিত দেয় তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আয়োজনে অংশ নেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য আলমগীর হোসেন, সিনজেন্টা বাংলাদেশ লিমিটেডের সিএফও কাজী হালিমুর রশিদ, ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাফিজ আল তারিক সহ অন্যান্যরা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত এবং চিন্তাশীল প্রশ্ন উত্তর পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। এই আয়োজনের মিডিয়া পার্টনার ছিল সময় মিডিয়া লিমিটেড। অর্থনৈতিক কিন্তু একটি সংকট আছে, কমে যেতে পারে, বাট আদার দ্যান দ্যাট যেহেতু একটা ডিফল্ট রিস্ক ফ্রি, হিস্টোরিক্যালি এনবিআর বিশ্ববাজারের স্বর্ণের দাম চলতি বছরের প্রথম 6 মাসে বেড়েছে 26%। অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতা বাড়লে বছরের বাকি সময়ও মূল্যবান এই ধাতুটির বাজার দর ঊর্ধ্বমুখী থাকার পূর্বাভাস দিয়েছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল WGC। বিশ্বব্যাপী চলছে ভূরাজনৈতিক উত্তেজনা, মার্কিন শুল্ক যুদ্ধ, সেই সঙ্গে কমছে ডলারের বিনিময় হার। এমন পরিস্থিতিতে বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম। বিশ্ববাজারে একদিনে স্বর্ণের দাম $10.18 বেড়ে বৃহস্পতিবার সকালে প্রতি আউন্স বিক্রি হয়েছে $3,340.51। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল WGCর তথ্য, চলতি বছরের প্রথমার্ধে মূল্যবান ধাতুর দাম বেড়েছে 26%। সংস্থাটির পূর্বাভাস, বছরের বাকি সময়েও মূল্যবান এই ধাতুটির বাজার দর থাকবে ঊর্ধ্বমুখী। প্রতিবেদনে বলা হয়েছে, বিনিয়োগকারীদের চাহিদা আর কেন্দ্রীয় ব্যাংকগুলোর বাড়তি ক্রয়ের কারণে মূল্য বৃদ্ধি পাচ্ছে স্বর্ণের। WGC বলছে, সম্প্রতি স্বর্ণের দামে সীমিত পরিসরের ওঠানামা আগামীতে মূল্য বৃদ্ধির নতুন ভিত্তি তৈরি করছে। অন্যদিকে বৈশ্বিক বাণিজ্যিক প্রবৃদ্ধি বাড়লে স্বর্ণের দাম 17% পর্যন্ত কমে যাওয়ার পূর্বাভাসও দিয়েছে সংস্থাটি। অন্তরা সেন, সময় সংবাদ।
বৈধ অস্থায়ী কাজের অনুমতিপত্র সম্পন্ন বাংলাদেশি প্রবাসী কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। এই সিদ্ধান্তে খুশি প্রবাসীরা। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত। মালয়েশিয়ায় বর্তমানে 10 লাখেরও বেশি বাংলাদেশি কর্মী বিভিন্ন খাতে কর্মরত রয়েছেন। এসব কর্মীদের সাধারণত সিঙ্গেল এন্ট্রি ভিসা নিয়ে প্রবেশ করতে হতো। এর ফলে মালয়েশিয়ার বাইরে যাওয়া এবং পুনরায় প্রবেশ করার ক্ষেত্রে জটিলতা দেখা দিত। কিন্তু মাল্টিপল ভিসা সুবিধার ঘোষণায় নতুন সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন দীর্ঘদিন ধরে এই ইস্যুতে আন্দোলন সংগ্রাম করা প্রবাসী বাংলাদেশিরা। প্রায় 10 লক্ষ বৈধ প্রবাসীদের জন্য এই বছরে সব থেকে বেশি খুশির খবর। আমাদের পরিবারে কেউ অসুস্থ হলেও আমরা বিগত দিনগুলোতে আমরা দেশে যেতে পারতাম না একের অধিকবার। এখন মাল্টিপল ভিসা চালু হওয়াতে আমরা একের অধিকবার দেশে যেতে পারবো। রিএন্ট্রির জন্য বস বা কোম্পানির পিছনে আর দৌড়াতে হবে না আমাদেরকে। মঙ্গলবার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকারের ধারাবাহিকতা ও নির্বিচ্ছিন্ন কূটনৈতিক প্রচেষ্টার ফলশ্রুতিতে মালয়েশিয়ার সরকার মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাদের এবছর সিঙ্গেল এন্ট্রি ভিসা হয়েছে তাদের নতুন করে মাল্টিপল এন্ট্রি ভিসা করার প্রয়োজন নেই। মাল্টিপল এন্ট্রি ভিসার এই সুবিধা নিঃসন্দেহে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এক নতুন দিগন্ত উন্মোচন করছে। এর মাধ্যমে উভয় দেশের মধ্যে মানবিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মত অভিবাসন বিশেষজ্ঞদের। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কয়েক দশকের পুরানো শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ, আমদানি বাড়লেও বাড়েনি পরিসর। রোদ বৃষ্টিতে নষ্ট হয় পণ্য। তৃতীয় টার্মিনাল চালু হলে সংকট কমার আশা। 11 মাসে মূলধনী যন্ত্রের আমদানি কমেছে 19.6%। তথ্য বাংলাদেশ ব্যাংকের। বিনিয়োগ বান্ধব পরিবেশের ঘাটতি কারণ, অভিযোগ উদ্যোক্তাদের। এবং রফতানিতে ইতিবাচক সারার পরও ঘুরে দাঁড়াতে পারছে না খুলনা চিংড়ি শিল্প। কমছে উৎপাদন, চাষিদের কাজে আসছে না মেহেরপুরের মৎস্য খামার ব্যবস্থাপনা কেন্দ্র। এই ছিল এই সময় বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়ের।